বাম, কংগ্রেস, আইএসএফ এবং হুমায়ুন কবির। হ্যাঁ, এই চারটি নামই এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তোলপাড় করে ফেলেছে। জোটের সম্ভাবনা যেমন আলোচনায়, তেমন প্রশ্ন ভরে উঠেছে এই সমীকরণের ভিতরটা। নানা বিতর্ক তৈরি হয়েছে। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের বৈঠককে ঘিরে। এই বৈঠককে ঘিরেই বাম শিবিরের মধ্যে তৈরি হয়েছে দ্বিধাদ্বন্দ্ব। বাম শিবিরের একটা অংশ তারা বলছে রাজনীতিতে নতুন সমীকরণ দরকার, বিজেপি তৃণমূল বিরোধী শক্তি সবাইকে একজোট হতে হবে। আবার সিপিএমের আরও একটা অংশ বলছে যে না, হুমায়ুন কবিরের অতীতের বিতর্কিত মন্তব্যের জন্য তার সঙ্গে সমীকরণ করে চলাটা বামপন্থীদের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। আর এই নিয়ে আজ আলোচনা করব, আদৌ জোট হবে না হবে না, এই নিয়ে নানা যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ হক কথা। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন। তো চলুন শুরু করা যাক আজকের হক কথা। আমরা কোনো কর্পোরেট সংস্থা বা রাজনৈতিক দলের অর্থে পরিচালিত নই। স্বাধীন, নির্ভীক ও সত্যনিষ্ঠা সাংবাদিকতা চালিয়ে যেতে আপনাদের এই সাপোর্ট আমাদের একমাত্র শক্তি। আপনার যদি মনে হয় জিআই সত্য তুলে ধরছে, মানুষের কথা বলছে, প্রশ্ন তুলছে, তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করে আমাদের পাশে থাকুন। হুমায়ুন কবিরের অতীতের বিতর্কিত বক্তব্য বামপন্থীদের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক, এটা বামপন্থীদের একাংশের দাবি। প্রশ্ন উঠছে, তাহলে বামপন্থীদের সঙ্গে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের এই বৈঠক আদর্শগত আপোষ নয় তো? অন্যদিকে কংগ্রেস শিবিরও আরও সতর্ক। তারা মোহাম্মদ সেলিমকে মনে করিয়ে দিচ্ছেন হুমায়ুন কবিরের আগের বিভাজনমূলক বক্তব্য এবং সাবধান করে দিচ্ছেন এই জোট যেন কংগ্রেস রাজনৈতিক অবস্থানকে ক্ষতি করতে না পারে, সেটা কংগ্রেস বারবার মনে করাচ্ছেন। ঠিক এই জায়গাতেই প্রশ্ন উঠে আসছে সংযুক্ত মোর্চার অন্যতম এবং একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর ভূমিকা নিয়ে। গত নির্বাচনে যিনি মানুষের আস্থা নিয়ে বিধানসভায় পৌঁছেছিলেন, সেই আইএসএফ এবং নওশাদ সিদ্দিকীর দল এই মুহূর্তে হুমায়ুন কবিরকে নিয়ে স্পষ্ট অবস্থান দিচ্ছেন না। না বিপক্ষে বলছেন, না পক্ষে বলছেন, না ধরি মাছ না ছুঁই পানি, এই রকম অবস্থা। এই নীরবতায় মানুষকে ধন্দে ফেলছে। শেষ পর্যন্ত আইএসএফ কি এই জোটে থাকবে নাকি দূরত্ব বজায় রাখবে, তা নিয়ে নানা প্রশ্ন। আর ঠিক তখনই সামনে আসে আর একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা। কারণ হুমায়ুন কবির গত 31শে জানুয়ারি সে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন। সেই সমাবেশে সেখানে প্রকাশ্যে মঞ্চে জনতার সামনে নিজের আগের সেই পুরানো বিতর্কিত বক্তব্যের জন্যে প্রকাশ্যে হিন্দুদের কাছে ক্ষমা চেয়েছেন। হ্যাঁ, তার কৃতকর্মে, তার বক্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। এটা রাজনীতিতে ছোট ঘটনা নয়, কারণ ক্ষমা চাওয়া মানেই কি রাজনৈতিক দায় শেষ হয়ে যায়, নাকি সেটাই নতুন করে বিশ্বাস তৈরির সূচনা? সেই মঞ্চে আমরা দেখেছিলাম উপস্থিত ছিলেন মিম লিডারশিপরা, মুসলিম লীগের নেতৃত্বরা, এসডিপিআইয়ের নেতারা, আজাদ সমাজ পার্টির নেতৃত্ব। এই ছবিটাই এখন প্রশ্ন তৈরি করছে, কারণ এই সম্ভাব্য জোটে বিজেপি এবং তৃণমূল বিরোধী প্রায় সব বড় দলের নেতারাই হচ্ছে মুসলিম। আইএসএফের লিডারশিপ নওশাদ সিদ্দিকী, জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির, এসডিপিআইয়ের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, ওয়েলফেয়ার পার্টির সঙ্গে মোহাম্মদ সেলিম দেখা করেছেন। তারাও সেখানেও নেতৃত্ব দেয় মুসলিমরাই। কারণ এই জোট শুরু হওয়ার আগেই একটা তকমা দেওয়ার চেষ্টা হচ্ছে, বা এই জোটকে বলা হচ্ছে মুসলিম জোট। কারণ মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক হলেও তার নামটা যে মোহাম্মদ সেলিম, মুসলিম। কিন্তু প্রশ্ন হলো এই বাস্তবতা কতটা ফলপ্রসূ হবে, নাকি রাজনৈতিক সুবিধার জন্য এই যে মুসলিম জোট বলে এটা বানানো একটা বায়ান তৈরি করা হচ্ছে। কারণ একদিকে বলা হচ্ছে এই জোট মুসলিম ভোটের বড় অংশ পেতে পারে, আবার অন্যদিকে প্রশ্ন থেকে যাচ্ছে যে অমুসলিম, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষরা, হিন্দু সম্প্রদায়ের ভোটারদের একটা বড় অংশ এই জোটকে গ্রহণ করবে তো?
এই জোটকে হিন্দুরা ভোট দেবে, এই প্রশ্নটা কিন্তু পরিষ্কারভাবে উঠে আসছে। বাম, কংগ্রেস, আইএসএফ, হুমায়ুন কবিরের সঙ্গে আরও যে ছোটোখাটো দলগুলো রয়েছে সেইগুলো নিয়েই প্রশ্ন। তাহলে হিন্দুরা যদি না ভোট দেয় বা গ্রহণ না করে, তাহলে এই জোট কি আদৌ কার্যকর হবে, নাকি ভোট ভাগ করে বিজেপি এবং তৃণমূলকে সুবিধা করে দেবে? সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই। হুমায়ুন কবিরের নেতৃত্বে তৈরি হওয়া সম্ভাব্য সমীকরণ কি বাম, কংগ্রেস, আইএসএফের আদর্শগত রাজনীতির সঙ্গে খাপ খায়, নাকি এই জোটের মাঝখানেই একটা গভীর ফাঁক রয়ে যাবে? হক্কাদা বলছে জোটের নাম নয়, জোটে কারা আছে তা নয়, রাজনীতির দিশাই ঠিক করবে আগামী নির্বাচনের ভবিষ্যৎ। কারণ মানুষ শুধুমাত্র ক্ষমতার বিকল্প চায় না, মানুষ চায় একটা বিশ্বাসযোগ্য, স্পষ্ট আর আদর্শের উপরে দাঁড়ানো একটা বিকল্প শক্তি। রাজ্যের মানুষ তৃণমূলের প্রতি বিতৃষ্ণ, তৃণমূলের অল্টারনেটিভ একটা বিকল্প শক্তি চাইছে। রাজ্যের বিরোধী দল বিজেপিকে হিন্দু সম্প্রদায়ের একটা অংশ চাইলে ব্যাপক অংশ হিন্দু সম্প্রদায়ের তারা বিজেপিকে সমর্থন করে না, আর মুসলিমরা তোই বিজেপিকেই ভোট দিতেই চায় না, কোনোভাবেই তাকে সাপোর্ট করতে চায় না। ফলে বিজেপি এই রাজ্যে তৃণমূলের বিকল্প হিসাবে উপস্থাপন করতে পারছে না বা নিজেদের জায়গা তৈরি করতে পারছে না। ফলে অন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে, বাম, কংগ্রেস, আইএসএফ বা হুমায়ুন কবির যে নতুন দল করেছেন, এই দলগুলি এককভাবে যদি লড়াই করে, কেউ তৃণমূলের বিকল্প শক্তি হিসাবে নিজেদের উত্থান করতে পারবে না। কিন্তু এই সমস্ত দলগুলি যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে কি তৃণমূলের বিকল্প হিসাবে তারা প্রজেকশন করতে পারবে, নিজেদেরকে তুলে ধরতে পারবে? সেটাও কিন্তু অবাস্তবতা। কারণ এই মুহূর্তে সাংগঠনিক পরিস্থিতি যে জায়গায় রয়েছে বা পরিস্থিতি যে অবস্থায় রয়েছে, বাম, কংগ্রেস, আইএসএফ এবং হুমায়ুন কবির সবাই মিলেও যদি জোট করে, পরিস্থিতি বলছে রাজ্যে এরা সবাই মিলে 30টির বেশি আসন জিততে পারবে না। কারণ পশ্চিমবঙ্গে সিপিএমের এমন কোনো বিধানসভা নেই যেখানে 50% বেশি বিধানসভা তারা বুথ কমিটি রয়েছে, সেখানে তারা জয়লাভ করতে পারে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বামপন্থীরা বিশাল যে আশা করছে, ভোট কিছু অংশে বাড়লেও সেখানে তারা আসন জেতার মতো এমন কোনো আসন তাদের কাছে নেই। কংগ্রেসের এই মুহূর্তে সবচেয়ে ভালো পরিস্থিতি তৈরি হয়েছে মালদা এবং মুর্শিদাবাদে। কারণ তৃণমূলের থেকে যখন মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলা, মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষেরা, সেখানে বিজেপি না থাকায় তারা অল্টারনেটিভ হিসাবে কংগ্রেসকে বেছে নিচ্ছেন। সঙ্গে যদি হুমায়ুন চলে আসে, তাহলে হুমায়ুন কবির এবং কংগ্রেস বাংলার রাজনীতিতে একটা ব্যাপক ভূমিকা পালন করতে পারে মালদা, মুর্শিদাবাদের ক্ষেত্রে। আমরা সেখানে দেখতে পাচ্ছি কংগ্রেস রিকভারি করার চান্স রয়েছে মালদা এবং মুর্শিদাবাদে বেশ কয়েকটি আসনে। এবং আমরা যদি আইএসএফের চিত্র দেখি, আইএসএফ গোটা পশ্চিমবঙ্গের এখনও পর্যন্ত আমরা যে ছবি দেখতে পাচ্ছি, প্রায় 15টি আসনে তারা সেকেন্ড হতে পারে এবং 2 থেকে 3টি আসন আইএসএফ কিন্তু জিততে পারে। এই রকম পরিস্থিতি রয়েছে বর্তমান যে ক্যালকুলেশন। ফলে সব মিলিয়ে যদি জোটও হয়, সেখানে জেতার মতো জায়গায় তৃণমূলকে হারিয়ে বিকল্প শক্তি হিসাবে বাম, কংগ্রেস, আইএসএফ এখনও পর্যন্ত হয়ে উঠতে পারেনি। যদি এই জোটটা 6 মাস আগে হতো, তাহলে সেটা মানুষের কাছে একটা ইম্প্যাক্টফুল হতো এবং সেখানে মানুষকে বিকল্প শক্তি হিসাবে বোঝানোর জায়গা থাকতো। এখনও জোট যেহেতু ক্লিয়ার হয়নি, জোট যেহেতু জটে এখনও আটকে আছে, সেজন্য আরও যত বেশি সময় যাবে তত মানুষকে বোঝাতে, মানুষকে ঐক্যবদ্ধ করতে বাম, কংগ্রেস এবং আইএসএফের যে বিকল্প শক্তি হিসাবে বা হুমায়ুন কবিরকে সাথে নিয়ে যে বিকল্প শক্তি হিসাবে দেখা হচ্ছে, সেটা অনেকটাই কম বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই নিয়েই আজকে আমাদের হক কথা। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।